নমস্কার বন্ধুরা, পলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা তো বাড়িতে প্রতিদিনই নানান ঝাল মশলা দিয়ে নানান ধরনের তরকারি রান্না করে খাই। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাতে চলেছি নিরামিষ আলুর দম বা আলুর তরকারি। এটা কিন্তু বাড়িতে ছোটখাটো অনুষ্ঠান হলে কিংবা পুজো হলে এটা তৈরি করে ফেলতে পারেন। এটা কিন্তু বাসন্তী পোলাও কিংবা লুচির সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে এই আলুর দমটা রান্না করছি। আর খুব ইজি ভাবে রান্না করছি, রেসিপিটা সম্পূর্ণ দেখুন। এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করুন, আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তাহলে দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি। একদম পারফেক্ট পুজো বাড়ির মতো যদি আলুর দম বানাতে চান তাহলে কিন্তু রেসিপিটা আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তার জন্য এখানে আমি কয়েকটা আলু কেটে নিয়েছি, আর আলুগুলো আমি বড় সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি আর সমস্ত ছাল ছাড়িয়ে নিয়েছি। এবারে এর জন্য আমি কিছু মশলা রেডি করে নেব। তার জন্য এখানে আমি 2 চামচ মতো নিয়ে নিয়েছি পোস্ত আর কয়েকটা কাজু বাদাম। এই পোস্ত আর কাজু বাদামটা আমি মিক্সিং জারের ভিতরে দিয়ে এটাকে জল দিয়ে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। আর এটা কিন্তু বাসন্তী পোলাও দিয়ে খেতে সব থেকে বেশি সুন্দর লাগে। যে কোনো ছোটখাটো বাড়িতে পুজো হলে কিন্তু এইরকম একটা রেসিপি ঝটপট বানিয়ে ফেলতে পারেন। দিয়ে দিলাম 2 চামচ পোস্ত আর দিয়ে দিলাম 10-12টা মতো কাজু বাদাম। যেহেতু আমি কাছাকাছি 700 গ্রাম মতো আলু নিয়েছি, আর দিয়ে দিলাম জিরে। 700 গ্রাম মতো আলু নিয়েছি, আর 700 গ্রাম আলুর জন্য এতটাই মশলা এনাফ। এবার এতে আমি জল দিয়ে এটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। আর অবশ্যই এটা কিন্তু 4-5 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবেন, তাহলে কিন্তু পেস্টটা একটু হতে খুবই ভালো হবে। পেস্টটা সুন্দর হবে আর একদম মিহি পেস্ট তৈরি হয়ে যাবে। এবার আমি এখানে নিয়ে নেব আদা। এখানে বেশ অনেকটা মতো আদা নিয়েছি। আদাটা আমি শিলে বেটে নেব। আদাটা শিলে বেটে নিলে সুন্দরভাবে একদম কিন্তু কোনো দানা থাকে না। তারপর এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব তেল। বেশ কিন্তু অনেকটা পরিমাণে তেল এখানে লাগবে। কারণ আলুটা কিন্তু এই তেলে ভেজে ভেজেই আমি 90% মতো সিদ্ধ করে নেব। তার জন্য এখানে 150 গ্রাম মতো আমি নিয়ে নিয়েছি তেল। এই তেলের ভিতরে একে একে আমি সমস্ত আলুগুলোকে ছেড়ে দেব। দেখে বুঝতে পারছেন আলুটা আমি কেমন ভাবে ছাড়িয়েছি। ঠিক এইভাবে কিন্তু আলুটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এইরকম একটা একটা করে তেলের ওপরে দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর অবশ্যই তেলে দেওয়ার আগে আলুটাকে সুন্দরভাবে জল ঝরিয়ে নিতে হবে। না হলে কিন্তু তেলে দেওয়া মাত্রই তেলটা কিন্তু ছিটকাতে আরম্ভ করবে। এবার সমস্ত আলু এখানে আমি দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে লাল লাল করে ভেজে নেব। এমন ভাবে ভাজতে হবে যেন আলুটা 90% মতো সিদ্ধ হয়ে যায়। আর অবশ্যই আলু ভাজার সময় কিন্তু লবণ আর হলুদটা একটু দিয়ে দিতে হবে। লবণটা আর হলুদটা দিলে কিন্তু হলুদের সুন্দর একটা কালার আসবে, আর লবণটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তার জন্য এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো লবণ। এরপরে এখানে আমি দিয়ে দেব হলুদ। 1 চামচ মতো দিয়ে দেব হলুদ। হলুদটা দিলে কিন্তু আলুর এই যে ফ্যাকাশে কালারটা এটা আর থাকবে না। সুন্দর একটা হলুদ কালার চলে আসবে। আলুটা এখানে আমি উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর সুন্দর কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। এবারে আর অবশ্যই আলুটা কিন্তু একটু ঢেকে ঢেকেই ভেজে নিতে হবে। এবারে এরকম একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে সমস্ত আলু আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলু তুলতে গিয়েই আলুটা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। মানে এতটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এই আলু ভাজা তেলের উপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, যাতে কালারটা একটু সুন্দর হয়। তরকারির কালারটা সুন্দর হওয়ার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। চিনিটা দেখুন আস্তে আস্তে ভালোভাবে মেল্ট হতে শুরু হলো, মানে চিনি এটা একটা লাল কালার হবে। এবার এখানে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2টো আমি চিড়ে দিয়ে দিলাম। চিড়ে দেওয়ার পরে শুকনো লঙ্কাটা না যত সময় একটা সুন্দর কালার আসছে তত সময় একটু শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। এবারে দিয়ে দেবো গরম মশলা ফোড়ন। আর এই যেহেতু আমি তরকারিটা সম্পূর্ণ নিরামিষ করছি, তার জন্য গরম মশলাটা যদি ফোড়ন দেন, গরম মশলার একটা কিন্তু সুন্দর গন্ধ আছে। সেই গন্ধটা তরকারির ভিতরে চলে আসে, যার জন্য খেতে খুব ভালো লাগে। এখানে এবারে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে তারপরে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ
হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আর অবশ্যই লবণটা একটু দেখিয়ে দিবেন, কারণ কিন্তু আলু ভাজার সময় লবণ দেওয়া হয়েছে। এবার সমস্ত উপকরণ ভালোভাবে একটু আমি কষে নেব। আর অবশ্যই যখন এটা তৈরি করবেন গ্যাসের ফ্লেম একদম কমিয়েই রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার চান্সটা কম থাকে। আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা মশলাটা পুড়ে যাবে। এবারে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, মিক্সিতে আমি বেটে নিয়েছিলাম পোস্ত আর কাজু বাদাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি আর টমেটোটা ব্যবহার করিনি। এবারে সমস্ত উপকরণ একটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দিতে হবে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে তরকারির কালারটাও সুন্দর হয়ে যায়। এবারে ঝালের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে ঝাল লঙ্কা গুঁড়ো, মানে যেটা ঝাল হয়। দেওয়ার পরে আবার মশলাটা সমস্ত সুন্দরভাবে আবার আমি মিক্সড করে নেব। এরপরে যত সময় না এই মশলা দিয়ে তেল ছাড়ে তত সময় সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যেহেতু দেখুন কড়াই লেগে যাচ্ছে, একদম কিন্তু জল দেওয়া যাবে না। এটা সুন্দরভাবে এটা কিন্তু কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন তেল কিন্তু সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার উপর থেকে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দেওয়ার পরে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে এটা একটু সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে। আর এটা ফুটে উঠলে একটু আমি দিয়ে দেব আলু। দেখুন গ্রেভিটা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। এইরকম ভাবে যদি একবার বাড়িতে রান্না করেন বাসন্তী পোলাও দিয়ে, কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আর কিন্তু এর গন্ধটাও সুন্দর উঠছে, যেহেতু আমি এখানে গরম মশলা দিয়েছি। এবারে ভেজে রাখা আলুটা এতে দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে সমস্ত মশলার এই গ্রেভিটা আমি আলুর সাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিতে পারেন। যেহেতু আমি 90% মতো সিদ্ধ করেছি, আরো একটু সিদ্ধ হতে বাকি আছে, তার জন্য আমি এখানে আবার একটু জল দিয়ে দেব। এবারে এখানে আমি একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এতে জল দিয়ে এটা আরো কিছু সময় আমি ফুটিয়ে নেব। মশলাটা কিন্তু দেখুন সুন্দরভাবে এই আলুর গায়ে লেগে গেছে। আর এই অবস্থাতে যদি খেতে চান তাহলে কিন্তু এইরকম ভাবে নামিয়ে নেবেন। দেখুন মশলা কিন্তু এখানে আলুটা দেওয়ার পরেও সুন্দরভাবে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আলুটা দেখুন ঠিক কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, দেখেই বুঝতে পারছেন আলুটা কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে, মানে আলুটা কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সুন্দরভাবে ফুটিয়ে নেব। দেখুন আলুটা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে, মানে একদম কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এইভাবে যদি তরকারি রান্না করেন যে কোনো নিরামিষের দিন কিংবা বারের দিন যদি এটা করেন, আর সাথে যদি থাকে একটু বাসন্তী পোলাও কিংবা লুচি, তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। কিংবা বাড়িতে ছোটখাটো পুজো আশা থাকলে তখন কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন। ভোগ হিসাবেও কিন্তু এটা ঠাকুরকে নিবেদন করা যেতে পারে। এবারে এটা যত সময় না ফুটে উঠছে তত সময় এটা একটু জাল দিয়ে নিতে হবে। এটা সুন্দরভাবে ফুটে গেছে। এবার উপর থেকে আমি, যেহেতু নিরামিষ তার জন্য কিন্তু একটু চিনি দিলে টেস্টটা সুন্দর হয়। আরো যদি উপর থেকে ঘি দেন আরো সুন্দর হবে। আমি প্রথমে চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে একটু ভালোভাবে আমি চিনিটা আলুর তরকারির সাথে মিশিয়ে নেব, বা আলুর দমের সাথে মিশিয়ে নেব। আর ঠিক নামানোর আগের মুহূর্তে কিন্তু এতে দিয়ে দিতে হবে বাড়িতে তৈরি গাওয়া ঘি। জাস্ট এবারে এটাকে সুন্দরভাবে ফুটে উঠলে এবার এটা একটা পাত্রে আমি নামিয়ে নেব। আর গরম গরম বাসন্তী পোলাও কিংবা লুচির সাথে পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আরো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।